করব একটা অসম্ভব চাঞ্চল্যকর ঘটনা সিরিয়ান সিভিল ওয়ার নিয়ে। তোমরা অনেকেই এই সিরিয়ান সিভিল ওয়ারটি দেখে সিভিল ওয়ারের বিভিন্ন চিত্র দেখেছো এবং এই দুটি মর্মস্পর্শী ছবি আমাদের এখানটাতে, আমাদের নিউজ পেপারে, আমাদের ফেসবুকে, আমাদের হোম পেজে সর্বত্র ছড়িয়ে গিয়েছে। এই দুটো ছবি আমাদেরকে বলে দেয় কি ভয়াবহ, কি দুঃসহ, কি অসম্ভব একটি যুদ্ধ চলছে সিরিয়াতে। অথচ আমরা বিশ্ববাসী হয়ে এই যুদ্ধ সম্পর্কে কিন্তু খুব কম জানি। আমরা কিন্তু জানি না কে কার বিরুদ্ধে লড়াই করছে, লড়াইটা হচ্ছেই বা কেন। তাই আজকে শুধুমাত্র জেনারেল নলেজের পরীক্ষার্থী নয়, বরং যে কেউ আজকে এই ক্লাসটির মাধ্যমে সিরিয়ান সিভিল ওয়ার সম্পর্কে ডিটেইলস জানতে পারবে। আমরা চেষ্টা করব ডিটেলস জানার। সুতরাং তোমার যে সকল ছোট ভাই বোন রয়েছে, তোমার যে সকল ক্লাসমেটস রয়েছে, যারা তুমি মনে করো যাদের জানা উচিত যে এই দুটো নিষ্পাপ শিশু কেন এই অবস্থায় চলে আসলো, আমি কারণ প্রত্যেকটি বিশ্ব নাগরিকের আজকে কর্তব্য এই ভিডিওটি দেখা। আমরা পর্দায় দেখতে পাচ্ছি দুটি শিশুকে। এই দুটি শিশুই সিরিয়ান সিভিল ওয়ারের ভিকটিম। আমি তোমাদের কাছে প্রথম যে কুইজটি জানতে চাচ্ছি তা হচ্ছে এই দুটি শিশুর নাম কি। তোমার যে এই শিশু দুটির নাম জানা উচিত, কারণ তারা পৃথিবীর সবচেয়ে কঠিনতম যুদ্ধ সিরিয়ান সিভিল ওয়ারের দুজন ভিকটিম। একজন জীবিত, অত্যন্ত কষ্টের সাথে সে বেঁচে আছে, সে কোনো রকমে বেঁচে আছে এবং এ জীবন তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরেকটি শিশু অত্যন্ত দুঃখজনকভাবে সমুদ্র তীরে এসে মারা গিয়েছে। সুতরাং তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এই দুটো শিশুর নাম আমাকে জানিয়ে দাও। খান সৌমিক লিখেছে রাইট সাইড ইজ আয়লান। হ্যাঁ, এই উত্তরটি ঠিক হয়েছে। এই শিশুটির নাম আয়লান কুর্দি। সে সিরিয়ার একজন অধিবাসী ছিল। এই শিশুটির মারা যাবার ঘটনাটি হচ্ছে, এই শিশু তার সমগ্র পরিবারের সাথে রওনা করেছিল ইউরোপের উদ্দেশ্যে একজন রেফিউজি হিসেবে। আমরা জানি যে সিরিয়ার সিভিল ওয়ার পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি ক্রাইসিসগুলোর একটি জন্ম দিয়েছে, যেখানটাতে হাজার হাজার লক্ষ লক্ষ সিরিয়ার অধিবাসী তাদের জীবন বাঁচাতে গিয়ে তার সিরিয়া ত্যাগ করতে বাধ্য হচ্ছে এবং ইউরোপে এসে ভিড় করছে। আমি জানতে চাচ্ছি এই যে শিশুটির ছবি আমরা অত্যন্ত সম্প্রতি পেয়েছি, সেই শিশুটি নাম কি? জামিম এইচ চৌধুরী। হ্যাঁ, জামিম এইচ চৌধুরী উত্তর দিয়েছে। জামিম এইচ চৌধুরীর উত্তর সঠিক হয়েছে। ওর নাম হচ্ছে ওমরান দাকনিশ। এই ওমরান দাকনিশ, এই দুটো ছবি সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমাদের সমগ্র পৃথিবীর চোখকে ফিরিয়ে দিয়েছে সিরিয়ান সিভিল ওয়ারের দিকে, যাতে আমরা ভালো করে বুঝতে পারি যে সিরিয়ান সিভিল ওয়ারটি কীরকম। অর্থাৎ এই দুটো শিশুর আত্মত্যাগের কারণে আজকে তুমি সবাই সিরিয়ান সিভিল ওয়ার নিয়ে জানতে শুরু করেছি। তাই এই ক্লাস শুরু করবার আগে, আনুষ্ঠানিকভাবে শুরু করবার আগে, এই দুইজন ভিকটিমের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। চলো এবার আমরা পর্দার আড়ালের কিছু গল্প দেখি। আমরা এখন দেখব সিরিয়ান সিভিল ওয়ারে আসলে কি হচ্ছে, আসল খেলোয়াড় কারা এবং আজকের অবস্থার জন্য মূলত কারা দায়ী। ঘটনাটি শুরু করবার আগে আরও একবার মনে করিয়ে দিই, তোমার বন্ধুদেরকে ট্যাগ করতে অবশ্যই ভুলবে না। এবং আজকে থাকবে অনেক কুইজ। তোমরা আজকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকবার চেষ্টা করবে, তার কারণ আজকের কুইজে জিতলেও তুমি কিন্তু 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সেই পুরস্কারগুলি জিততে পারো। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিরিয়া, টার্কি, ইরাক, জর্ডান, ইরান অর্থাৎ আরব পেনিনসুলার একটি মানচিত্র। আজকে আমরা এই মানচিত্রটিকে সামনে রেখে বুঝবার চেষ্টা করব যে এই খেলাটির, এই যে সিরিয়ান সিভিল ওয়ারে যে নোংরা খেলাটি চলছে, এই নোংরা খেলার খেলোয়াড় কারা এবং পিছন থেকে কারা কলকাঠি নাড়ছে। অর্থাৎ এই জিনিসটিতে প্রবেশ করবার আগে তোমরা নিজেদের জেনারেল নলেজটিকে আরেকটু ঝালিয়ে নাও এবং উত্তর করতে প্রস্তুত থাকো। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে সিরিয়া এই জায়গাটিতে আরব স্প্রিং যখন হয়, অর্থাৎ আরব বসন্ত যখন হয়, তখন থেকে কিন্তু সিভিল ওয়ারের সূচনা হয়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আরব বসন্তে কোন কোন দেশের পালা পরিবর্তন হয়েছিল এবং কোন কোন প্রেসিডেন্টের পতন হয়েছিল, এই জিনিসটা আমাকে একটু জানিয়ে দাও। অর্থাৎ আমরা আরব বসন্ত বলতে বুঝি যে আরবের বেশ কিছু রাষ্ট্রে একই সঙ্গে ডিকটেটর বা একনায়কদের পতন ঘটতে থাকে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সিরিয়া, দুঃখিত, এই যে আরব বসন্তের বিভিন্ন কোন কোন ডিকটেটরের পতন ঘটে এবং কোন কোন দেশে পতনটি ঘটে, এটি তুমি আমাদেরকে জানিয়ে দাও।
শ্রীদেবী বলেছেন ওমরানের কাহিনীটা জানতে চাই। তোমরা যতক্ষণে উত্তর দিচ্ছ আমি ওকে ওমরানের কাহিনীটা বলি। সিরিয়ার আলেপ্পো শহরে বহু সময় ধরে যখন এয়ার স্ট্রাইক হচ্ছিল, আলেপ্পো শহরের এমন একটি বাড়িতে অবস্থান করছিল শিশু ওমরান, এবং সেও এরকম একটি এয়ার স্ট্রাইকের শিকার হয় এবং পরবর্তীতে আমরা তার চিত্র দেখলাম। একজন লিখেছে ইরাকের ডিক্টেটর না, সাদ্দাম হোসেন কিন্তু আরও আগে তার পতন ঘটে, সাদ্দাম হোসেনের পতন ঘটে অনেক আগে। হ্যাঁ, অনেকের উত্তরই সঠিক হচ্ছে। গাদ্দাফি না, সাদ্দাম হোসেনের পতন হয়েছে আরো আগে। আমি তোমাদের নামগুলি লিখে দিই, তোমরা নাম, গাদ্দাফি, বেন আলী, এই সকল ডিক্টেটর কিন্তু তখন কিন্তু পতন ঘটে। তার সঙ্গে আরও একজন ছিলেন বাশার আল আসাদ। এই যে বাশার ভদ্রলোক, এই ভদ্রলোকের পতন কিন্তু তখন ঘটে নাই। এই যে সেই সিরিয়ার খলনায়ক বাশার আল আসাদ। আজকে আমরা এই ক্যারেক্টারগুলিকে এই ধরনের স্টিকারের মাধ্যমে বুঝবার চেষ্টা করব। এই আসাদ ভদ্রলোক তখন গাদ্দাফি, বেন আলী সবাই নেমে যাওয়া সত্ত্বেও উনি কিন্তু তার যে গদি রয়েছে সেই গদিটিকে দখল করে বসেছিলেন, এবং এই যে দখল করে তিনি তার মানুষকে শোষণ করতে থাকেন, এই শোষণের বিরুদ্ধে কিছু সাধারণ নাগরিক রেবেল হয়ে ওঠে। রেবেল কথাটির মানে হচ্ছে বিদ্রোহী। আমরা দেখতে পাই অনেক রাজনৈতিক প্রোটেস্ট দেখা দেয়, অনেকে বিদ্রোহ করতে থাকে এই আসাদ রেজিমের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, এই রেবেলরা সবসময় কিন্তু শান্ত একটি বিপ্লবী ঘটিয়ে যাচ্ছিল, কিন্তু 15ই মার্চ, এই তারিখটি ইম্পর্টেন্ট, তারিখটি তোমরা একটু খেয়াল করবে। 15ই মার্চ 2011, এই তারিখে আসাদ তার এই রেবেলদের বিরুদ্ধে গুলিবর্ষণ করে, এবং এই গুলিবর্ষণের মাধ্যমেই শুরু হয়ে যায় সিরিয়ান সিভিল ওয়ার, যেখানটাতে আসাদ এবং রেবেলদের মাধ্যমে যুদ্ধটি শুরু হয়। এই যুদ্ধের প্রথম দুজন অ্যাক্টর হচ্ছে আসাদ এবং এই সকল রেবেলরা। এখন এই রেবেলরা যেই মুহূর্তে যখন অস্ত্রের সম্মুখীন হয়, তখন তারাও অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। এখানটাতে তোমরা দেখছো যে এই সকল রাজনৈতিক রেবেল যারা কিনা এতদিন পলিটিক্যাল রেবেলিয়ন করে আসছিল, তারাও কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছে। তোমাদের কাছে তার পরবর্তী প্রশ্ন, এই যে রেবেলরা রয়েছেন, এই রেবেলরা পরবর্তীতে আসাদের আর্মির কিছু মানুষও এখান থেকে ডিফেক্ট করে এই রেবেলদেরকে জয়েন করে এবং আরেকটি আর্মি গঠন করে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই রেবেলদের তৈরি করা আর্মিটির নাম কি? আবারও বলছি, এই রেবেলদের তৈরি করা আর্মিটির নাম আমাকে জানাতে হবে। সৌরভ রবিন এখন উত্তর দিচ্ছে হোসনি মোবারক। থ্যাংক ইউ। ও আরও একটি নাম মনে করিয়ে দিয়েছে, সেটা হচ্ছে হোসনি মোবারক। এই নামটিও বেশ গুরুত্বপূর্ণ। এদের সবারই কিন্তু পতন ঘটে, এই একমাত্র বাশার আল আসাদ ছাড়া, যে কিনা এখনও কবজা করে বসে আছে। সৈকত তনু জিজ্ঞেস করেছো রেবেল মানে কি? রেবেল মানে বিদ্রোহী, যারা রাষ্ট্র ক্ষমতার বিরোধিতা করেন, বিদ্রোহ ঘোষণা করেন, তারাই হচ্ছে রেবেল। তোমাদের কাছে জানতে চাচ্ছি, হ্যাঁ, গাজী ভাইয়া লিখেছে FSA। এর পুরো নামটা জানালে খুব খুশি হইতাম ভাইয়া। অনেকেই লিখছো FSA, উত্তরটা ঠিক হয়েছে, কিন্তু পূর্ণ নামটা লাগবে। সঠিক উত্তর হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি, অর্থাৎ তারা ছিল সাধারণ রেবেল থেকে তারা নাম পরিবর্তন করে হয়ে গেল ফ্রি সিরিয়ান আর্মি। এই প্রশ্নটি কিন্তু জেনারেল নলেজে প্রায় আসে যে এই রেবেল আর্মিটির নাম কি। এই ফ্রি সিরিয়ান আর্মি সেই অবস্থায় গঠন হয়ে যায়। এই সময়ে 2012 সালে আরও একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে। 2012 সালের জানুয়ারিতে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে আল কায়েদা এখানটাতে খেলায় প্রবেশ করে তার কিছু জিহাদিস্টদের নিয়ে। জিহাদ করবার জন্য সেখানটাতে একটি সংগঠন তৈরি করে। তোমাদের কাছে এর পরের প্রশ্ন হচ্ছে, আল কায়েদা কর্তৃক গঠিত সেই জিহাদি সংগঠনটির নাম কি? অর্থাৎ আল কায়েদা যে ব্রাঞ্চটি ওপেন করে সিরিয়াতে, তাদের নাম কি? একজন জিজ্ঞেস করছে বিদ্রোহের কারণ কি? আমি কিন্তু আগেই বলেছি যে আসাদ একজন স্বৈরশাসক ছিলেন। আরব বসন্তে গণতন্ত্রের দাবিতে সমগ্র আরবেই কিন্তু বিদ্রোহ চলছিল। আসাদের বিরুদ্ধেও সেই বিদ্রোহটি চলছিল এবং সেখান থেকেই যুদ্ধটি শুরু হয়। তোমাদের কাছে প্রশ্ন,
এই আল কায়েদার তৈরি করা এই যে সংগঠনটি এখানে, অর্থাৎ আল কায়েদার ব্রাঞ্চ যে, তাদের নাম কি? হ্যাঁ, অনেকে উত্তর সঠিক দিতে শুরু করেছো। আমি ইতোমধ্যে একটা সঠিক উত্তর দেখেছি। কেউ কেউ লিখছো আইসিস, না এখনো হয়নি। সাইয়েদ হিমুর উত্তর ঠিক হয়েছে আল নুসরা ফ্রন্ট, অর্থাৎ এই জিহাদিসদের নাম হচ্ছে আল নুসরা। এই আল নুসরা ফ্রন্ট পরবর্তীতে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে এবং পরবর্তীতে পানি আরও ঘোলা করেছে। এই খেলায় আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর রয়েছে, সে অ্যাক্টরের নাম কুর্দি। আমরা জানি সিরিয়া একটি মাল্টি কালচারাল দেশ, সেখানটাতে যেমন শিয়া আছে, সুন্নি আছে, তার সঙ্গে কুর্দিরাও আছে। কুর্দিরা আসাদের বিরুদ্ধে হলেও এই ফ্রি সিরিয়ান আর্মিরও পক্ষে নয়, অর্থাৎ এখানটাতে একটা মাল্টি পার্টি কনফ্লিক্ট শুরু হয়ে গিয়েছে, সবাই সবার সঙ্গে যুদ্ধ করছে, কেউ কারোর মধ্যে ছাড়াছাড়ি নেই। আমরা কিন্তু এতক্ষণে দেখলাম যে কিভাবে করে দেশের ভিতরে যুদ্ধটি হচ্ছে। এবার আসো দেশের বাইরে কোন কোন অ্যাক্টর ইনভলভড, সেইটা আমরা একটু দেখবার চেষ্টা করব। এইবার আমি বাশার আল আসাদের পক্ষে কারা এবং রেবেলদের পক্ষে কারা, সেই জিনিসগুলো একটু আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি আমি সেটাকে সাকসেসফুলি দেখাতে পারি কিনা। প্রথম যে ঘটনাটি ঘটে তা হচ্ছে 2012 সালের শেষ দিকে ইরান, অর্থাৎ এই পাশে থাকার কথা ভদ্রলোকের, ইরান আসাদকে সমর্থন করতে থাকে। ইরান, অর্থাৎ এই সময় ইরানের যে সরকার ছিল হাসান রুহানি, সে হাসান রুহানি আসাদকে সমর্থন দিতে থাকে। হাসান রুহানির আগে যে আহমেদি নেজাদ ক্ষমতায় ছিলেন, আহমেদি নেজাদও কিন্তু আসাদকে বরাবরই সমর্থন দিয়ে এসেছেন। এই পর্যায়ে তারা এখানটাতে অস্ত্র শস্ত্র, যত ধরনের সাপোর্ট প্রয়োজন, সব ধরনের সাপোর্ট তারা আসাদকে দিতে থাকেন। কিন্তু এখানটাতে কাহিনীতে আরেকটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এই গালফ স্টেটস। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে গালফ স্টেট কারা? অর্থাৎ এই যে গালফ স্টেট বলে তুমি একজন টুপি পরা ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এই গালফ স্টেট বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? কোন কোন রাষ্ট্রকে গালফ স্টেট বলে, এই উত্তরটা তুমি জানাও। রাসেল বলেছে আজকে কিছু পারি না, আজকে কিন্তু আমরা সবাই শিখছি, এর অনেক কিছু রয়েছে, আমার কাছেই ভালো মতো নতুন করে আমাকে শিখতে হচ্ছে। সুতরাং ঘটনাগুলি এত বেশি কনফিউজিং যে তুমি যদি না পারো, তুমি মোটেই কনফিডেন্স লুজ করবে না। আমরা সবাই একসাথে শিখব, তোমরা আমাকে শিখতে সাহায্য করবে, আমিও তোমাকে শিখতে সাহায্য করব। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে গালফ স্টেট কারা? একজন লিখেছো ইউএই, হ্যাঁ উত্তর সঠিক। একজন লিখেছো মিডল ইস্ট, মিডল ইস্টের কোন কান্ট্রিগুলি সেটা জানতে চাচ্ছি। সৌদি, তুর্কি, আচ্ছা তুর্কি না, মূলত গালফ স্টেট হচ্ছে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, ওমান এবং অবশ্যই সৌদি আরবিয়া। সৌদি আরবিয়াকে লেখা হয়েছে KSA, তার কারণ এটার নাম হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া। অর্থাৎ এই কান্ট্রিগুলো হচ্ছে গালফ স্টেট। এদেরকে গালফ স্টেট বলা হয় কারণ এদের অর্থনীতি তেল নির্ভর। এরা তেল বিক্রি করে তাদের নিজেদের পেট চালায় এবং তেল বিক্রি করে তারা সরকার চালায়। এই যে গালফ স্টেটদেরকে দেখতে পাই, আমি ইরানকে এখানটাতে নিয়ে যাই কারণ সে আসাদের পার্টিতে, সুতরাং আমি ইরানকে আসাদের কাছাকাছি নিয়ে গেলাম। এই গালফ স্টেট এরা সাপোর্ট করতে শুরু করে এই রেবেলদেরকে, কারণ তারা চাচ্ছিল যে আসাদের যাতে পতন ঘটে। এইখানটাতে আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটা হচ্ছে এই গল্পে এবার প্রবেশ করবে টার্কি। কারণ গালফ স্টেট ডাইরেক্টলি কিন্তু টাকা পাঠাতে পারছিল না, গালফ স্টেট টাকা পাঠাচ্ছিল বা সমর্থন পাঠাচ্ছিল তুরস্কের থ্রুতে। অর্থাৎ এরা এই মুহূর্তে সিরিয়াকে সাহায্য করছে যাতে আসাদের পতন ঘটে। মনে রাখবে, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনামূল্যে সহায়তা করে না। এইখানে যে তাদেরকে সহায়তা করা হচ্ছে, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই গালফ স্টেট চায় না যে আসাদ ক্ষমতায় থাকুক এবং তারা এই সিরিয়া অঞ্চলে যে তেলের খনিগুলি আছে, এই তেলের খনিগুলি তারা দখল করতে চায়। এবং তারা বুঝে গেছে যে যতদিন পর্যন্ত আসাদ ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত তারা এই তেলের খনিগুলি দখল করতে পারবে না। তারা এই সিরিয়ান আর্মিকে ক্ষমতায় বসিয়ে এখান থেকে সুবিধা আদায় করতে চায়। এইবার খেলায় আরও একটা ক্যারেক্টার যোগ হবে, তা হচ্ছে ইরান এইবার এই সিরিয়ান আর্মিকে ফাইট করবার জন্য নিয়ে আসে হিজবুল্লাহকে।
তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে হিজবুল্লাহ কোন দেশের সন্ত্রাসী সংগঠন বা কোন দেশের আর্মি? তোমাদের কাছে প্রশ্ন, হিজবুল্লাহ কোন দেশের সংগঠন? তোমাদের কাছে ছোট্ট একটি ক্লু হচ্ছে, এটি যদিও ইরান দ্বারা ব্যাকড আপ, কিন্তু এটার অরিজিন ইরানে নয়, অন্য কোনো একটি জায়গায়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে হিজবুল্লাহ কোন রাষ্ট্রের টেররিস্ট অর্গানাইজেশন? আরও একটি ক্লু দেই, হিজবুল্লাহ একটি শিয়া সংগঠন। মেহেদি হাসান বাবুল লিখেছ সৌদি আরবিয়া না। একজন জিজ্ঞেস আসাদ সিরিয়াকে প্রোটেক্ট করছে কিনা? না, আসাদ কিন্তু কাউকেই প্রোটেক্ট করছে না। আসাদ নিজে নিজের জনগণের উপরে কেমিক্যাল বোমা বর্ষণ করেছে, কেমিক্যাল ওয়েপন ইউজ করেছে। সুতরাং ওর মানুষকে ভালোবাসে না, ও শুধু ওর ক্ষমতাকে ভালোবাসে। আমরা যদি মনে করি আইসিস খারাপ তাই আসাদ ভালো, আসাদও কিন্তু ভালো মানুষ না, কারণ আসাদও অসংখ্য মানুষকে মেরেছে। একজন লিখেছে আফগান। হ্যাঁ, সাইয়েদ হিমুর উত্তর আবারও সঠিক হয়েছে। হেজবুল্লাহ এসেছে লেবানন থেকে, ওদের অরিজিন হচ্ছে লেবানন। এই প্রশ্নটিও কিন্তু প্রায়শই হয়ে থাকে যে টেররিস্ট অর্গানাইজেশনের অরিজিন কি বা তার প্রধানকে, এই প্রশ্নগুলিও প্রায়শই করা হয়ে থাকে। অন্যদিকে গালফ স্টেটদের মধ্যে জর্ডানও কিন্তু এই মুহূর্তে সিরিয়ান আর্মিদেরকে সাহায্য করছিল। এইবার একটা মেজর প্লেয়ার, এই প্লেয়ারের নাম ইউএসএ। এই ইউএসএ ভদ্রলোক বারাক ওবামা সাহেব কোন দিকে ছিলেন এটা কিন্তু এখনো ঠিক বোঝা যাচ্ছে না। এটার পিছনে একটা মজার গল্প আছে। গল্পটা হচ্ছে এই যে ইউএসএ, সে প্রথমত কিন্তু সমর্থন করছিল এই সিরিয়ান আর্মিকে। কখন? যখন তারা দেখেছে যে আসাদ তার নাগরিকদের উপরে এরকম কেমিক্যাল বোমা বর্ষণ করছে, তখন ইউএসএ এই সিরিয়ান আর্মি বা অন্যান্য যে সকল রেবেল অর্গানাইজেশন আছে, আমরা সব রেবেলকে একসাথে দেখি, অনেক রেবেল ছিল আলাদা আলাদা, আমরা সব একসাথে দেখি। এই রেবেলদেরকে শুধুমাত্র টাকা দেয়নি, বরং অনেকগুলি সমর্থন প্রদান ছিল। কিভাবে? এখানটাতে সিআইএ একটি সিক্রেট প্রোগ্রাম চালায়, যে প্রোগ্রামের মাধ্যমে এখানকার স্থানীয় রেবেলদেরকে সহায়তা প্রদান করা হয়, এবং এখানটাতে সহায়তা প্রদান করতে গিয়েই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সেটি হচ্ছে এই রেবেলদেরকে যখন সে সহায়তা করছিল, সেখানেই সহায়তা করতে গিয়ে একটি নতুন একটি পার্টির জন্ম হয়। সেই পার্টিটির নাম আইসিস। অর্থাৎ আমরা একটি নতুন টেররিস্ট অর্গানাইজেশনের জন্ম দিয়েছি যার নাম হচ্ছে আইসিস। আইসিসের মজার ব্যাপার হচ্ছে ও আসলে এই পার্টিতেও নেই, এই পার্টিতে নেই, সে আছে মাঝখানে। কারণ আইসিস আসাদের সঙ্গেও তার শত্রুতা এবং এই রেবেলদের সঙ্গেও কিন্তু তার ভালো সম্পর্ক নয়। কিন্তু এখনও যেটা বিশ্বাস করা হয় তা হচ্ছে গালফ স্টেটরা এখনও আইসিসকে অর্থায়ন দিয়ে থাকেন, অর্থাৎ আইসিসকে তারা সহায়তা করছে। ইউএসএ যখন দেখলো যে আইসিসের অনেক ভয়াবহতা দেখা যাচ্ছে, তখন তারা এই আইসিসকে দমন করবার জন্য আবার সহায়তা করতে শুরু করলো এই রেবেলদেরকে, যাতে তারা শুধুমাত্র আইসিসকে দমন করতে পারে। এই খেলার শেষ যে তুরুপের তাস, তার নাম হচ্ছে রাশিয়া। রাশিয়া এখানটাতে আবারও একটু কনফিউজিং স্টান্স নিয়েছে। রাশিয়া অনেক আগের থেকেই এই আসাদ ফ্যামিলির বন্ধু। এই আসাদদের বাবা চাচা যারা ছিলেন, তাদের সঙ্গেও রাশিয়া এবং ভ্লাদিমির পুতিনদের খুবই ভালো সম্পর্ক। এইবার রাশিয়া এসেছে আসাদকে হেল্প করবার জন্য, এবং এই হেল্প করবার জন্য সে অনেকবার এই আইসিসের উপরে এবং অন্যান্য রেবেলদের উপরে কিন্তু বোমা বর্ষণ করেছে। এবার দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউএসএ এবং রাশিয়ার মধ্যে একটি দ্বন্দ্ব রয়েছে, এবং রাশিয়া এবং তুরস্কের মধ্যে একটি দ্বন্দ্ব রয়েছে। একাধিকবার রাশিয়ার পাঠানো মিসাইল বা রাশিয়ার পাঠানো যুদ্ধ বিমান এই তুরস্ক ইন্টারসেপ্ট করেছে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে খুবই ভয়াবহ একটি ব্যাপার কিন্তু, কারণ তুমি যদি অন্য একটি দেশের মিসাইলকে ইন্টারসেপ্ট করো, তার মানে তুমি তার কর্তৃত্ব ওখানটাতে মানো না। এই মুহূর্তে সবাই একটা কনফিউশনের মধ্যে আছে। ইউএসএ যদি রেবেলদেরকে সাপোর্ট করতে যায়, তাহলে আইসিস কিছুটা লাভ পেয়ে যাচ্ছে। সকল কনফিউশনের সুবিধা লুটে নিচ্ছে এই এক আইসিস, কারণ ইউএসএ জানে না কিভাবে ডিল করতে হবে, রাশিয়া বুঝতে পারছে না কিভাবে ডিল করতে হবে। এই সুযোগে আইসিস একের পর এক শহর দখল করে নিচ্ছে। সুতরাং এই যে কনফিউশন,
এই কনফিউশনটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি তোমাদেরকে যে সাহায্যটা করতে চাই তা হচ্ছে দলগুলি বুঝিয়ে দিতে চাই। অ্যাজ অফ রাইট নাও এই হচ্ছে আমাদের দলের চিত্র। ইউএসএ কিছুটা নিউট্রাল, কারণ সে আইসিসকেও মারতে চাচ্ছে, আসাদকেও সে সমর্থন করে না, এবং অন্যদিকে সে চায় যাতে গালফ স্টেটরা রেবেলদেরকে আর সমর্থন না করুক, তাই ইউএসএ এই মুহূর্তে নিউট্রাল অবস্থানে আছে। অন্যদিকে আইসিস, ওদেরকে ঠিক নিউট্রাল বলা যায় না, কিন্তু ওরা সবাইকেই মারতে চায়। ওরা যেহেতু ক্রেজি, তারা সবাইকেই মারতে চায়, শুধুমাত্র গালফ স্টেটের সমর্থন ওরা পেয়ে যাচ্ছে এবং তারা এটা বহুকাল ধরে পেয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটি জিনিস মনে করিয়ে দিই, সেটি হচ্ছে আইসিস কিন্তু দুটো জায়গার থেকে উৎপত্তি হয়েছে। এক হচ্ছে ইরাক থেকে এসছে তারা, এবং অন্যদিকে এই যে রেবেল অর্গানাইজেশন ছিল যাদের নাম আল নুসরার একটি পার্টি কিন্তু পরবর্তীতে আলাদা হয়ে গিয়ে আইসিসে পরিণত হয়। সুতরাং তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সিরিয়াতে আইসিসের সূচনা হয়েছে কোন সংগঠন থেকে ভেঙে, তার উত্তর হবে আল নুসরা ফ্রন্টের থেকেই আইসিসের জন্ম হয়েছে। আশা করি এই বিষয়টি সবার সাথে অনেক ক্লিয়ার হয়েছে। তোমার কাছে যদি প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আমাদেরকে জানিয়ে দাও। আসাদুজ্জামান সৌমিত বলছে ওয়ার্ল্ড ওয়ার 3 কামিং। আমরা আশা করি সে ধরনের ঘটনা ঘটবে না। আমরা আশা করি জনগণ, বিশ্বের মানুষ, বিশ্বের বড় বড় রাষ্ট্র, জাতিসংঘ এখানটা তারা রেসপন্সিবল বিহেভ করবে এবং সিরিয়ার মানুষকে এবং ওমরানের মতো নিরীহ যে শিশুরা রয়েছেন তাদের সহায়তায় এগিয়ে আসবে। আমরা এবার এই খেলায় এতক্ষণ যতগুলি ক্যারেক্টার দেখলাম, ক্যারেক্টারদের একটু কুইজ খেলবো, অর্থাৎ কোন ক্যারেক্টারকে, তাদের ক্যারেক্টারগুলির যে বিশ্লেষণ সেগুলি একটু জানার চেষ্টা করব। তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আইসিসের পূর্ণ নাম কি? তোমাদের কাছে প্রথম প্রশ্ন, আইসিস এই কথাটির পূর্ণ নাম কি? যেহেতু কাট আউট আছে, আমি কাট আউটটি তোমাদের জন্য ব্যবহার করতেই পারি। আইসিসের পূর্ণ নাম আমাকে জানাতে হবে। তোমার প্রতিচ্ছবি আমাকে জিজ্ঞেস করেছে ইন্ডিয়া কাকে সাপোর্ট করে। ইন্ডিয়া এই কনফ্লিক্টে ডাইরেক্টলি ইনভলভ না, কারণ এটা আরবে হচ্ছে, ডিরেক্টলি তার কোনো ইনভলভমেন্ট নেই এখানটাতে। নুসরাত জাহান খান চৌধুরী জিজ্ঞেস করেছেন ইন শর্ট আবার বোঝাবেন কিনা। এই ভিডিওটি তোমাকে তাহলে ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরে তুমি ভিডিওটি আবার শুরু থেকে দেখবে। হ্যাঁ, আসাদুজ্জামান সৌমিত, উত্তর সঠিক হয়েছে। উত্তর হচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। ওদের আরও দুটো নাম আছে, একটা হচ্ছে আইসিল আর আইএস। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই দুটো নামের ফুল ফর্মও আমাকে জানাও। আইসিল বা আইএস এই মুহূর্তে তারা সবচেয়ে বেশি প্রেফার করে এই নামটিকে, আইএস নামটিকে তারা সবচেয়ে বেশি প্রেফার করে, আইসিস আর আইসিএলকে প্রেফার করে না। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আইসিলের পূর্ণ নাম কি? একজন জিজ্ঞেস করেছে, হিজবুল্লাহ টেররিস্ট অর্গানাইজেশন, এটা আমাকে কে জানিয়েছে? আসলে এখানটাতে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি কোনো ভ্যালু জাজমেন্ট দিতে চাচ্ছি না। হেজবুল্লাহকে আমরা অনেকেই একটি মুক্তি সংগ্রামী সংগঠন হিসেবে চিনি, আমি সেই তর্কে যেতে চাচ্ছি না। আসলেই হেজবুল্লাহ একটি সংগঠন যা কিনা লেবানিজ সংগঠন, অর্থাৎ ডাইরেক্টলি তাদেরকে টেররিস্ট বা নন টেররিস্ট কোনো খাতায় ফেলা যাবে না। তোমাদের কাছে যে প্রশ্নটি, সেই প্রশ্নটির উত্তর চাচ্ছি। একজন হচ্ছে এল বললে লেবানন, না। আইসিলের উত্তর কিন্তু এখন আমি পাচ্ছি না। আইসিল প্রশ্নটির উত্তর তোমাদের কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, আইএস ইসলামিক স্টেট, এটা ঠিক আছে, এটা অনেকেই উত্তর দিয়েছ। আইসিলের উত্তরটা চাচ্ছি, এটা কিন্তু আসতে পারে। আসমা আরিশা, উত্তর সঠিক হয়েছে। ইসলামিক স্টেট, এটা সংক্ষেপে লিখি, ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট। ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট, এই উত্তর ঠিক হয়েছে। সুতরাং আইসিসের একটি নাম হচ্ছে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া, আর আইসিল হচ্ছে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট। আইএস যেটা এই মুহূর্তে তারা প্রেফার করে, কারণ তারা মনে করে যে তারা শুধুমাত্র সিরিয়া আর ইরাকে আটকে থাকবে না, তারা সমগ্র বিশ্বে এগিয়ে যাবে, তাদের বর্তমান নাম হচ্ছে আইএস। তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে এই তিনটি নাম ছাড়া
আরও একটা নাম তাদের রয়েছে। এই চতুর্থ নামটি কি? এই চতুর্থ নামটি তোমাদেরকে জানাতে হবে। একটা ক্লু হচ্ছে এই নামটি ইংরেজি নয়, এটি একটি অ্যারাবিক নাম। স্মরণ স্মরণ জিজ্ঞেস করছে গালফ স্টেট কি বুঝান? গালফ স্টেট হচ্ছে সেই সকল রাষ্ট্র যারা তেলের উপর নির্ভর করে, যাদের অর্থনীতি অর্থাৎ তেল বিক্রি করে বা তেল উদ্ঘাটন করে যারা তাদের দেশ চালায়, সেগুলি হচ্ছে গালফ স্টেট। বিশেষ করে আরবের কিছু তেল ভিত্তিক রাষ্ট্রকে গালফ স্টেট বলা হয়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এনি আদার নেম তুমি জানো কিনা? একজন বলেছে যে জিহাদিস্ট ইকরামুল হাসান সঠিক উত্তর দিয়েছে। ওদের আরেকটি নাম হচ্ছে দায়েশ। এই দায়েশ নামটির মজার ব্যাপার হচ্ছে এই নামটি আইসিস পছন্দ করে না। তাদেরকে এই নামে অনেকে নুসরাত তন্নি জিজ্ঞেস করেছে লেভান্ট মানে কি? ইরাকের ভিতরে কিছু এরিয়া মিলে, আরবের আরও কিছু জায়গা মিলে লেভান্ট বলে একটি জায়গা অনেক আগের থেকে চিহ্নিত করা আছে। এটি প্রাচীন আরব্য লিটারেচার পড়লে লেভান্ট জায়গাটি খুঁজে পাওয়া যায়। এটি আরবের একটি এরিয়া, এটি কোনো রাষ্ট্র নয়। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে দায়েশ। এইবার লিডারের নাম, ইতোমধ্যে অনেকেই লিডারের নাম লিখে ফেলেছ, তবু আরেকবার তোমাদের কাছে লিডারের নামটি জানতে চাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আরিফার হোসেন ভাইয়া। আরিফার হোসেন ভাইয়া উত্তর করতে শুরু করেছেন। হ্যাঁ ভাইয়া, আপনার উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ দায়েশ। দায়েশ উত্তরটি সঠিক। এইবার তোমাদেরকে জানতে চাচ্ছি যে লিডারের নাম কি? তৌহিদুল আসিফ সঠিক উত্তর হয়েছে আবু বকর আল বাগদাদি। আবু বকর আল বাগদাদি একজন ভয়ঙ্কর লোক, যিনি সিরিয়া এবং ইরাকের কম বয়সী মানুষদেরকে এই জিহাদের স্বপ্ন দেখিয়ে এই টেররিজমের পথে নিয়ে আসছেন এবং দিন দিন সমগ্র পৃথিবীকে একটি ভয়ানক দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এইবার আমরা মেজর কিছু রাষ্ট্রের সম্বন্ধে পড়ব। এবার তোমাদেরকে একটা টিপস দেই, সেটি হচ্ছে যেই বছর যেই এলাকায় গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে, ওই এলাকার সবগুলি রাষ্ট্র নিয়েই কিন্তু প্রশ্ন হতে পারে। অর্থাৎ এই বছর যেহেতু আরব নিয়ে অনেক কথা চলছে, আমাদের টেলিভিশনে আমাদের নিউজ পেপারে আরব নিয়ে যেহেতু অনেক ডিসকাশন চলছে, সেই কারণটাতে এই বছরের পরীক্ষায় আরবের যে সকল দেশ রয়েছে বা এই ওয়ারের সাথে যুক্ত যে সকল দেশ রয়েছে, সে সকল দেশ নিয়ে অনেক প্রশ্ন হবে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন এই স্লাইডটিতে, সেটি হচ্ছে শেলডন কুপারের ফান উইথ ফ্ল্যাগস, এই ফ্ল্যাগটি কোন দেশের? এবং তারপরে এই চারটি প্রশ্ন তোমাদের জন্য থাকবে। ক্যাপিটাল, লার্জেস্ট সিটি, প্রাইম মিনিস্টার এবং কারেন্সি, এটি কাদের ফ্ল্যাগ? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ফ্ল্যাগটি কাদের? হ্যাঁ, কেউ কেউ উত্তর করতে শুরু করেছো। এই ফ্ল্যাগটি হচ্ছে একটি সিরিয়ার ফ্ল্যাগ। আচ্ছা, খুব দ্রুত উত্তর করতে হবে। সিরিয়ার ক্যাপিটাল কি? সিরিয়ার লার্জেস্ট সিটি কি? সিরিয়ার প্রাইম মিনিস্টার কে? সিরিয়ার কারেন্সি কি? মনে রাখবে, যেহেতু সিরিয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সিরিয়া সংক্রান্ত যে কোনো প্রশ্নই কিন্তু হতে পারে। আমরা সিরিয়ার প্রেসিডেন্টের নাম কিন্তু ইতোমধ্যে জেনেছি। সিরিয়ার প্রেসিডেন্টের নাম আসাদ, অর্থাৎ বাশার আল আসাদ। তাই এই প্রশ্নটি তোমাদেরকে আমি আর করলাম না। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সিরিয়ার ক্যাপিটাল, লার্জেস্ট সিটি, প্রাইম মিনিস্টার অ্যান্ড কারেন্সি। হ্যাঁ, অনেকের উত্তর সঠিক হচ্ছে। একজন লিখেছ দামেস্ক, বা এটাকে ইংরেজিতে দামাস্কাস বলা হয়। দামাস্কাস পৃথিবীর সবচেয়ে